বাণীর হাতে সেই লকেটটা দেখে ঈশানী এবার চিনতে পেরে বাণীকে নিজে এর মেয়ে বলে জড়িয়ে ধরল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলি দাদুকে বলতে লাগলো, দাদু এটা মিথ্যে কথা, আমাদের থেকে টাকা হাতানোর জন্য। তখন দাদু বলতে লাগলো, হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে, আমি টাকা দিতে পারি। তবে একটা সত্যি, দিদিভাই যে কথাটা বলছে সে কথাটাই সত্যি হতে পারে। টাকা হাতানোর জন্য নিশ্চয়ই ওরা নতুন কোনো ফাঁদ পেতেছে। তখন পিনাকি বলতে লাগলো, বাবা তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো? তখনই বলতে লাগলো, হ্যাঁ আমি টাকাটা দিতে পারি, বানি যদি আমার পায়ে এসে ক্ষমা চেয়ে বলে তাহলে দেব। এই কথা বলার সাথে সাথে তখন অনিরুদ্র বলতে লাগলো, না বানি কিছুতেই আসবে না। তখনই মৌলি বলতে লাগলো, দেখেছো দেখেছো মেয়েটার এখনো কত অহংকার, ও আসবে না। বাকিরা সবাই এসে পায়ে ভিক্ষা চাইবে। দাদু তখন বলতে লাগলো, হ্যাঁ অনিরুদ্র, তুমি যে তোমার মেয়ে মেয়ে বলে অনেক চিৎকার করছো, ও তো তোমার মেয়ে না। মেয়ে তো হওয়া এতটা সহজ না। আর এও তোমার মেয়ে না সেটাও আমরা বেশ ভালো করে জানি। যার মেয়ে সে এসে আমার পায়ে ক্ষমা চাক। তখন একথা বলে মৌলি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো দাদু। দাদু তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি টাকা দেবে না। কেন ওদেরকে টাকা দেবে? এটা বানির নতুন একটা চক্রান্ত। টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তখন নয়নতারাও বলতে লাগলো, দিদিভাই একদম ঠিক কথাই বলছে। এই কথা বলে অনিরুদ্র তখন বলতে লাগলো, ছি মৌলি, তোমার এই নোংরা মানসিকতার জন্য না আমার না তোমাকে দেখলে ঘৃণা করে, ঘৃণা করে। আর দাদু তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, তাই তোমার মুখের উপর আমি কোনো কথা বলতে চাই না, তারপরও বলছি। তুমি বলছো না আমাদের কিসের সম্পর্ক, আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তবে একদিন একটা কথা বলে রাখি, সেই তানিয়ার সাথে না আমার আত্মার সম্পর্ক, যে সম্পর্কের মূল্য তোমরা কোনোদিন বুঝতে পারবে না। কারণ তোমরা তো কোনোদিন সেই সম্পর্ক করতে পারোনি, তাই তোমাকে বলছি। আর দাদু তুমিও একদিন এমন একটা সম্পর্কের জন্য কেঁদে মরবে, তখন না আমার কথাটা মিলিয়ে নিও। এই কথাটা বললেই তখন দাদু প্রচণ্ড রেগে যায় অনিরুদ্রের উপরে। অনিরুদ্র তখন বলতে লাগলো, মা মা তুমি এখনো এখানে থাকবে? চলো, এখানে অপমান কি তোমার কম হয়েছে? যথেষ্ট অপমান তো ওরা করেছে, এখান থেকে চলো। এই কথা বলে তার মাকে যখন নিয়ে যেতে লাগে তখন হঠাৎ করে সাথীর মনে পড়ে যায় তানিয়ার মুখটা। আর তখন সাথী বলতে লাগলো, দাঁড়া ১ মিনিট দাঁড়া। সাথী তখন বলতে লাগলো, আমি এসেছি আমার বন্ধু ঈশানীর কাছে। আমি ঈশানীকে বলতে এসেছি। মেসোমশাই আমি আপনার কাছেও আসিনি, নয়নতারা মাসিমা আমি আপনার কাছেও আসিনি। আমি আমার বন্ধুর কাছে এসেছি আমার নাতনির জীবন ভিক্ষা চাইতে। আর আমার কে হেল্প করবে আমারই বন্ধু। এই কথাটা বলার সাথে সাথে তখন প্রচণ্ড রেগে যায় দাদু। দাদু তখন বলতে লাগলো, খবরদার এই বাড়ি থেকে একটা টাকাও কিন্তু আমরা দেব না। আর বৌমা যদি দিতে চায় তাহলে বৌমা এ বাড়িতে থাকতে পারবে না। তখন ঈশানী প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, বাবা আপনি এটা কি বলছেন? নয়নতারা তখন বলতে লাগলো, ঠিক কথাই তো বলেছি। তখন এই ঈশানী বলতে লাগলো, ছোট মা তুমি এই কথাটা বলতে পারলে? একটা বাচ্চা শিশু জীবন নিয়ে তোমরা এভাবে ছিনিমিনি খেলতে পারলে? তবে একটা কথা বলে রাখি, সাথী তো একদিন এই বাড়ি থেকে একা পরে বেরিয়ে গিয়েছিল। ওর তো সমস্ত গয়নাগাটি, টাকা-পয়সা সবকিছু ছিল। সাথী তখন আঁচল পেতে ভিক্ষা চাইতে থাকে ঈশানীর কাছে, তার নাতনির জীবন ভিক্ষাটা যেন দেয়। তখন ঈশানী বলতে লাগলো, বাবা আপনি তাহলে বলুন, ওরা তো ওই যে জিনিসগুলি রেখে গেছিল সেগুলি ওদেরই জিনিস। আর হঠাৎ করে শুনলাম চোর এসে নাকি সমস্ত জিনিসগুলো উধাও করে নিয়ে গেছে। তাহলে ক্ষতিপূরণ হিসেবেও তো ওরা টাকাটা পায়। তখন নয়নতারা বলতে লাগলো, হ্যাঁ ক্ষতিপূরণ হিসেবে আর কত টাকা পাবে? কয়েক হাজার টাকা। ঈশানী তখন বলতে লাগলো, ছোট মা আপনি এই কথাটা বলতে পারলেন? দাদু তখন বলতে লাগলো, হ্যাঁ আমি ক্ষতিপূরণ দেবো না সেটা বলছি না, তবে বানিয়ে এসে চাইতে হবে, না হলে আমি একটা টাকাও দেব না। ঈশানী তখন বলতে লাগলো, বাবা আপনি এইভাবে এতটা নিষ্ঠুর হবেন আমি কোনোদিন ভাবিনি। আপনি কি করে ওদের সাথে এই ব্যবহারটা করতে পারছেন? পিনাকি তখন বলতে লাগলো, বাবা একটা ছোট বাচ্চার জীবন নিয়ে প্রশ্ন, আর তুমি তুমি এই কথাটা বললে? এদিকে ঈশানী তখন ছোট মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, কি ছোট মা তুমিই তো বলেছিলে যে সাথীদের সমস্ত গয়না, টাকা-পয়সা সবকিছু নাকি চুরি হয়ে গেছে? নয়নতারা তখন বলতে লাগলো, হ্যাঁ হয়ে গেছে তো, কি করব? আমি কি করব? সাথী তখন বলতে লাগলো, তাহলে তাহলে আমরা এখন চলে যাচ্ছি। এ কথা বললে দাদু তখন বলে উঠে, হ্যাঁ এই বাড়িতে এসেছো যথেষ্ট হয়েছে। আমি একটা ফুটা করিও দেব না। আর এই সাথী তোমাকে একটা কথা বলি, তুমি তো বড্ড নাতনি নাতনি করছো। ও তোমার নাতনি? ও তো তোমার নাতনি না। ও তো ওই লোকটা, ওই মহিলাটারই নাতনি। তাহলে তুমি কেন এভাবে কান্না করছো? তখন সাথী বলতে লাগলো, যথেষ্ট অপমান হয়েছে আর আমি এক মুহূর্ত এখানে থাকছি না। তবে তো আপনাকে একটা কথা যাওয়ার আগে বলে যাচ্ছি। আপনি আজকে যে টাকার জন্য আমাদেরকে এতটা অপমান করেছেন, এতটা ছোট করেছেন, একদিন সেই টাকার জন্য আপনাকে কাঁদতে হবে। আর তখন আপনি কেঁদেও কোনো কিছু পাবেন না।
তখনই নয়নতারা বলতে লাগলো, "দেখেছো, দেখেছো ও আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অভিশাপ দিচ্ছে, তারপরও তুমি টাকা দেবে?" দাদু তখন বলতে লাগলো, "না, আমি তো একটা টাকাও দেব না। এত বড় কথাও বলেছি, আমি একটা টাকাও দেব না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "দাদু সম্পর্কের মানে কি সেটা তুমি কোনোদিন বুঝোওনি আর বুঝতে পারবেও না। আর সম্পর্কের জন্যই একদিন তোমাকে পস্তাতে হবে।" সাথী তখন বলতে লাগলো, "চলুন বিয়ান, আমাকে নিয়ে চলুন। আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না।" ঈশানী তখন বলতে লাগলো, "বাবা বড় ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। ওরা আজকে অসহায় হয়ে আপনার কাছে এসেছে আর আপনি ওদেরকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন। এটা না কোনোদিন সইবে না। দেখবেন একদিন আপনার সবকিছু শেষ হয়ে যাবে।" সাথী, সাথী এমনি আপনার মুখের উপর কথা বলেননি। আচ্ছা বাবা, আপনি একটা কথা বলুন তো, আপনিই তো একদিন সাথী আর তাপস দাকে এ বাড়িতে নিয়ে এসেছেন আর আপনার ছেলে বলেছেন। তাহলে আজকে কেন আপনি এভাবে মুখ ফিরিয়ে নিয়েছেন? দাদু তখন বলতে লাগলো, "তাপস আমার সাথে অনেক বড় অন্যায় করেছে।" তখনই বলতে লাগলো, "তাহলে সাথী কি করেছে? সাথীকে কেন আপনি আজকে এভাবে বঞ্চিত করছেন?" দাদু তখন বলতে লাগলো, "হ্যাঁ, বানের মতো একটা স্বার্থপর মেয়ের এ ফাঁদে পা দিয়েছে না সাথী? তাই, তাই আমি ওকে কিছুই দেব না। যেদিন ও বুঝতে পারবে বানি একটা স্বার্থপর মেয়ে, তারপর আমার কাছে ফিরে আসবে, সেই দিন আমি ওকে আমার বাড়িতে রাখবো।" মৌলি তখন বলতে লাগলো, "খবরদার দাদু, তুমি একটা টাকাও দেবে না। দেখো না, ওরা ওরা টাকা চাইতে এসেছে, আবার ওরা বড় কথা বলছে। আমাদেরকে কিভাবে ইনসাল্ট করছে তুমি দেখতে পাচ্ছ?" দাদু তখন বলতে লাগলো, "না, আমি একটা টাকাও দেব না। একটা টাকাও দেব না।" এদিকে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, মা চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। ওরা তো টাকা দেবে না, বেশ ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু আমাদের যথেষ্ট অপমান করেছে। একদিন এই অপমানগুলি যেন ওদের দিকে ফিরে আসে। শুধু এইটুকু বলে আমরা চলে যাচ্ছি।" এইদিকে মৌলি তখন মনে হাসতে থাকে আর বলতে লাগলো, "বাহ! অনিরুদ্ধ তো বলেছে যে এ ব্যাপারে বাণীকে কিছু জানানো হয়নি তানিয়ার অসুস্থতার কথা। আর সেটা যদি বাণীর কানে তুলে দিয়ে ওদের মধ্যে দ্রুত সৃষ্টি করা যায়, তাহলে তো একটা দারুণ উপায় বের হবে। এদিকে ঈশানী খুব কান্নাকাটি করতে থাকে তার শ্বশুরমশাইয়ের কাছে যে ওদেরকে টাকাটা দিয়ে বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য, কিন্তু কোনো কথাই শোনে না। ঈশানী তখন পিনাকিকে বলতে লাগলো, "পিনাকি, আমি আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা আমি ওদেরকে দিয়ে দেব।" পিনাকি তখন বলতে লাগলো, "কি করে দেবে? একটা টাকাও তোমার অ্যাকাউন্টে আর নেই। তুমি তো সবকিছু টাকা ইনভেস্ট করে দিয়েছো।" এদিকে বাণী বাড়িতে ফিরে এসে দেখতে পায় অন্ধকার ঘর, কেউ নেই। তখনই অনিরুদ্ধর কাছে ফোন করলো। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "এবার আমি কি বলবো? মিথ্যে কথা বলবো?" তারপরে মিথ্যে কথা বলে যে ওরা হাসপাতালে ছিল, বাড়ি ফিরছে। তারপর বাণী তানিয়ার জন্য স্যুপ বানাতে যায়। আর তখন সেই মুহূর্তে বাণীর মনে পড়ে যায় অনিরুদ্ধর কথা আর বলতে লাগলো, "না, না, আমি মিস্টার চ্যাটার্জিকে কেন এভাবে ঠকাচ্ছি?" এদিকে বাণী খুব মেয়ের অসুস্থতার কথা শুনে ঈশানী খুব কান্নাকাটি করতে থাকে পিনাকির কাছে আর বলতে লাগলো, "আমি যাবো। আমি যাবো বাণীর কাছে। বাণীর মেয়ের এত বড় অসুস্থ, তার কথা জানতে পেরে আমি বাড়িতে বসে থাকতে পারবো না।" তখনই দাদু বলতে লাগলো, "খবরদার বৌমা, তুমি যদি এই বাড়ি থেকে যাও, তাহলে এই বাড়িতে তুমি আর ফিরে আসতে পারবে না।" ঈশানী তখন বলতে লাগলো, "ঠিক আছে বাবা, তবে আমি চলে যাচ্ছি।" এইদিকে ঈশানী তার শ্বশুরের কথা তোয়াক্কা না করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাণীর কাছে যাওয়ার জন্য। অন্যদিকে বাণী ঘরের মধ্যে একা বসে ভাবতে থাকে মিস্টার চ্যাটার্জি কোনোদিন তাকে ঠকাবে না। এরপরে বাণী যখন আলমারি খোলে তখন একটা লকেট দেখতে পায়। সেই লকেটটা দেখেই বাণী সেটা চিনতে পেরেছে সেটা তার ছোটবেলার হারিয়ে যাওয়া লকেট। তার বাবা বলেছিল এটা নাকি তার মায়ের শেষ চিহ্ন। বাণী তখন লকেটটার দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ সেখানে এসে দেখতে পায়